পরাজয় যখন এক প্রকার নিশ্চিত হয়ে গেছে, সেটা সাধারণ মানুষ যেমন বুঝতে পারছে, তেমনি যারা পরাজিত হতে চলেছে তারা তো তার থেকেও বেশি বুঝতে পারছে। এখন এই পরাজয় যখন সামনে, এবং শুধু পরাজয় নয়, যেখানে দলটারই আর অস্তিত্ব থাকবে না বলে বহু বিশেষজ্ঞ মহল, বহু ভোট বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষও মনে করছে, সেখানে এর পরে ঠিক কি পড়ে থাকে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এখন এর আগে এপিসোডগুলোতে আপনাদেরকে বলেছিলাম, এবং আশা করি আমরা মানুষের ভাষা থেকে যে তথ্য আপনাদের সামনে পরিবেশন করি, পরে পরে দেখা যায় অন্যান্য বহু চ্যানেলে সেইগুলো আপনারা পরবর্তীকালে ঘটনা হিসেবে দেখতে পান। এখন দেখুন, কোনো অনুমান, জ্যোতিষ, কল্পনা এ সমস্ত না, কিছু ইনফরমেশন, কিছু সূত্রের খবর এবং কিছু 2+2=4, এইগুলো যদি একটু ভেবে দেখা যায়, এবং তার সাথে যদি ওই যে বলে না শার্লক হোমসের যে ডিডাকশন থিওরি, পর্যবেক্ষণ এবং তার সঙ্গে কিছু কিছু জিনিস পয়েন্ট বাতিল করতে থাকা, এবং এই অবজারভেশন এবং ডিডাকশন এইগুলোকে যদি কাজে লাগানো হয়, বেশ কিছু জিনিস কিন্তু উঠে আসছে। 4 তারিখ কি ফল হতে চলেছে, এই দিকে সমস্ত মানুষের নজর, কোটি কোটি মানুষের নজর। সারা ভারতবর্ষে টোটাল 5টা বিধানসভার নির্বাচন হয়েছে, কিন্তু সব কিছুর উৎসাহে বা আবেগের কেন্দ্র কোথায়? এই পশ্চিমবঙ্গের ভোট। এটা নিয়ে অস্বীকার করবার কোনো জায়গা নেই। এবং যে পরিমাণ জনসুনামি বা ভোট সুনামি বলা ভালো, স্বাধীনতার পরের ইতিহাসে ভারতবর্ষে আরও তো প্রচুর জায়গায় ভোট হয়েছে, কই এমন তো হয়নি। 93% ভোট ইতিহাস তৈরি করে দিয়েছে। এবং সব থেকে বড় ঘটনা কি জানেন? গ্রামাঞ্চলের মানুষ তো ভোট এতদিন দিতই, কখনো কখনো 80%, 88%, এগুলো তো এমনকি বামফ্রন্ট আমলেও দেখা গেছে। একটা জিনিস খেয়াল করে দেখুন, ছাপ্পা এবং ছাপ্পা। আপনাকে যদি বলা হয় ওই ভোট কেন্দ্রটা ফাঁকা, বাপু তুমি গিয়ে বসো, ঝালমুড়ি খাও, চা খাও, আইসক্রিম খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, চকলেট বিস্কুট খাও, সব ঢুকিয়ে দিচ্ছি বাইরে থেকে, এবার তুমি বসে বসে, আর কেউ ঢুকবে না, না 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 না, আর কেউ ঢুকবে না, নিশ্চিন্তে বসে বসে ওই স্লিপগুলোতে সই করতে থাকো, প্রিসাইডিং অফিসার চুপচাপ বসে থাক, আর তুমি টুক 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 করে ইভিএম এ একটাই জায়গায় চাপ মারতে থাকো বা বোতাম টিপতে থাকো। কি হবে? তাহলে সেক্ষেত্রেও তো 100% ভোট হওয়ার কথা, যেখানে 7 লক্ষ ভোটের ডিফারেন্স হয়ে যায় কোন কেন্দ্রে লোকসভায়, যা ভারতবর্ষে ইতিহাস তৈরি করে দেয়। আচ্ছা, কই সেই ছাপ্পাতেও তো 93% ভোটের হার টাচ করতে পারেনি। তার কারণটা কি জানেন? চুরি করতে করতেও হাত ব্যথা হয়ে যায়, কিন্তু জনসুনামি, মানুষের আবেগ যখন সমস্ত বাধাকে ভেঙে এগিয়ে যায়, তখন তার পরিণাম এরকমটাই হয়। এই জন্যই বললাম, ছাপ্পা ভোটও কিন্তু বাম আমল, এই তৃণমূল কংগ্রেস আমল, দুটো মিলিয়ে দেখুন, ছাপ্পা ভোটেরও হার কখনো 90% পার হয়নি। তাহলে সাধারণ ভোট সমস্ত রেকর্ড ভেঙে 93% চলে গেল। এটা কি শুধু বিজেপির প্রতি বা কোনো একটি নির্দিষ্ট দলের প্রতি ভালোবাসা? মনে হয় না। একটি কোনো বিষয়ের প্রতি প্রচন্ড ক্ষোভ, ভুল বললাম, একটি বিষয় না, শত শত বিষয়ের প্রতি কোটি কোটি মানুষের আলাদা আলাদা ক্ষোভ জমা হয়েছিল, সেইটা আছড়ে পড়লো ইভিএম বাক্সে। খুব ভুল বললাম কি? শুধু দর্শকবৃন্দ, আপনারা কমেন্টে সেগুলো জানাবেন। এখন বিষয় হচ্ছে, এর পাশাপাশি কিন্তু আর একটা ঘটনা ঘটতে চলেছে বলে অনেক বিশেষজ্ঞের মত। আমরা নিজেরা সেটা ব্রেক করেছিলাম এর আগে, সূত্রের খবর বলে। অনেকে ভুরু কুচকেছেন, আবার অনেকে সেটাকে সমর্থনও জানিয়েছেন। অনেক বিশেষ বিশেষ মিটিং শুরু হয়ে গেছে, যেখানে পরাজয় নিশ্চিত,
সেখানে তার নতুন কোনো পার্সপেক্টিভ বা নতুন ধরনের কোনো রকম একটা কিছু ইস্যু তৈরি করে আর কোনো লাভ নেই। তার কারণ মানুষের কাছে তো আর ভোট চাইতে পারবেন না, ভোট তো হয়ে গেছে, ভোটের গল্প শেষ। ওই অন্ধকার জমানার পতন ঘটে গেছে, ও আর ফিরবে না। এখন ঘটনা হচ্ছে তারপরে তাহলে এই বিশেষ বিশেষ মিটিং গুলো কিসের জন্য? হঠাৎ করে স্ট্রং রুমের মধ্যে ঢুকে যাওয়া, যা ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী করেনি, কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনো রাজনৈতিক নেতা দেখানো যাবে না এইরকম কাণ্ড ঘটিয়েছেন। রাত্রির বেলা গিয়ে রাত 12টা পর্যন্ত বসে থেকে আবার বেরিয়ে এসে। এখন ব্যাপার হচ্ছে কি জানেন, আমার মনে হয়েছে ব্যাপারগুলো ওয়েস্ট হচ্ছে, সিম্পলি ওয়েস্ট হচ্ছে। অসংখ্য সেম সাইড গোল ওই এসআইআর পর্বের আগের থেকে একটার পর একটা ওয়াক আপ নিয়ে সংখ্যালঘুদের ভুল বোঝানো, সিএ নিয়ে এনআরসি কে দিয়ে ভুল বোঝানো, এই সমস্তগুলো তো ছিলই। পরবর্তীতে এসআইআর একটার পর একটা পার্সপেক্টিভ তৈরি করবার চেষ্টা করেছেন এইভাবে যে যাতে মানে ভিতরে ওনারই লোক ভুলভ্রান্তিগুলো করে জটিলতা তৈরি করে দেবেন, আর বাইরে উনি সেইটার সুযোগ নিয়ে মানুষের সেন্টিমেন্টকে ভোটের বাক্সে পরিণত করবেন, ভোটে পরিণত করবেন। কিন্তু ঘটনা হলো কি, মজার বিষয় সেটাও ওনার সেম সাইড হয়ে গেল, এবং সুপ্রিম কোর্ট সেটা বলা যায় ভালো যে জুডিশিয়ারি তার মধ্যে এন্ট্রি নিয়ে পুরো বিষয়টাকে টেক ওভার করে এখন যা পরিণতি হওয়ার হলো, যেটা ওনাদের সাজানো ছক, লেখা স্ক্রিপ্ট, হুকুম করে দিলেই কাজ হয়ে যায়, সেগুলোর একটাও হলো না। আর তার পরবর্তীকালে যে নির্বাচন কমিশন যে সুরক্ষা ব্যবস্থা তৈরি করলো, সেই সুরক্ষা ব্যবস্থা ধীরে 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 ওনার ওই সমস্ত আদালতে একটার পর একটা ধাক্কা খাওয়া, এবং পাশাপাশি একটার পর একটা নিরাপত্তা বলয় এই যে নির্বাচন কমিশন তৈরি করতে থাকলো, তা জনমানুষে প্রচন্ড আবেগ এবং সাহস তৈরি করলো। ফলত এই বিদায়, আগের এপিসোডে বলেছি না যে 2016 পরেই ওনার চলে যাওয়ার মোটামুটি নিশ্চিত ছিল। ওই দলদাস প্রশাসন, পুলিশ এবং আরো বিভিন্ন রকম এই যে ভোট চুরি, মানুষের ভোট ওটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিভাবে মানুষকে ভোট দিতে দেব না সেইটা ইম্পর্টেন্ট। তার কারণ ওনারা অনেক দিন ধরে জানতেন সেই পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাস, পৌরসভা নির্বাচনের সন্ত্রাস থেকেই কিন্তু এটা ওনাদের কাছে ক্লিয়ার ছিল যে মানুষ ওনাদের ভোট দেবে না। তাই যত রকম ভাবে মানুষকে ভোট দিতেই দিও না, ভোট কেন্দ্রে ওনার লোকেরাই ছাপ্পাটা দেবেন। এবারে সেটা হয়নি। তাহলে পরিণতি কি? যে পরিমাণ কেলেঙ্কারি, যে পরিমাণ কি বলবো চার্জশিট হয়ে রয়েছে এমন এমন মানুষ, একাধিকবার ইডি, সিবিআই এবং এনআইএ এর বিভিন্ন তদন্তে যারা অলরেডি ফেঁসে রয়েছেন। এর আগের এপিসোডে বলেছিলাম পালাতে পারে, কারা কারা কোন কোন দিক থেকে পালাতে পারে সেই খবর আমাদের কাছে ছিল সূত্র মারফত। আগামী দিন দেখা যাবে সেগুলো কতটা কি হয় না হয়, সেগুলো তো ভবিষ্যৎ বলবে। কিন্তু এর মধ্যে জরুরি জরুরি মিটিং চলছে। সেই জরুরি মিটিং কি ভোটের মিটিং? না, সেই জরুরি মিটিং নিশ্চয়ই ভোটের মিটিং হতে পারে না। বহু জায়গাতে, শহরতলি, বড় বড় জায়গায় বিশেষ বিশেষ মিটিং কেন? এই মিটিংগুলো এর পরে আর কি কি আইনি উপায় খোলা আছে বাঁচার, কারণ ওই যাকে বলে শিয়রে সমন, সামনেও রাস্তা নেই, পিছনেও রাস্তা নেই, সব রাস্তা নিজেরাই বন্ধ করে ফেলেছে। তাহলে পালাবে, কিন্তু পালাতে গেলে কোথা দিয়ে পালাবে? কোন কোন দেশে কোন কোন জায়গায় সেগুলো পালানোর জায়গা? আর এতই সহজে কি এবার নরেন্দ্র মোদী বা বিজেপির সরকার, কেন্দ্রের সরকার, এতই সহজে কি এই এজেন্সিগুলো যাদের হাতে সমস্ত তথ্য এতদিন ধরে রেডি করা রয়েছে, এতই সহজে কি ওই আইনের বড় হাত ফাঁকি দিয়ে চলে যাওয়া যাবে? হতেও পারে। শুধু দর্শকবৃন্দ, মানুষজন এটাও ভাবেন যে বহু লোকই তো ওরকম ভাবে আইনের ফাঁক গলে পালিয়ে গেছে। বাস্তব কথা, এটা ভারতবর্ষে বহু আর ঘটেওছে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, মানুষও কিন্তু এবার ঘিরে ফেলেছে। সব কিছু থেকে আপনি পালাতে পারেন,
মানুষের নজর থেকে কিন্তু পালাতে পারেন না। এই যে দেখলেন বিভিন্ন জায়গাতে, মানে ওই যাকে বলে চেষ্টার কসুর করলো না, কত রকম ভাবে ইভিএম নিয়ে কত কিছু পাল্টে দেওয়ার চেষ্টা, নানান রকম কিছু হলো। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আবার একটা নতুন চিত্রনাট্য তৈরি করা। মানে 2011 থেকে 2024 পর্যন্ত নানা ভোটে যখন জিতেছে তখন কিন্তু ইভিএম এর কোনো দোষ হয়নি, ইভিএম তখন মাতার মণি। কিন্তু এবার আগে থেকে ইভিএম করে অনেকগুলো জনসভা থেকে বলা শুরু করেছে ইভিএম এই হয়ে যায়, ইভিএম হ্যাক হয়ে যায়, ইভিএম তমুক হয়ে যায়। তখন থেকেই মানুষ বুঝতে পেরেছিল এবার যাওয়ার সময় হয়ে গেছে, এবার যাওয়ার সময় হয়ে গেছে। এখন কিছু তো এটা বলতে হবে, সেটা যেমন পাশাপাশি রয়েছে, এবার সেইটার দিকে ফোকাসটাকে রেখে পালানোর সমস্ত রাস্তাগুলোকে বড় বড় আইনজীবী, ওই যে বলেছিলাম টিম অফ লয়ার, যে কোনো রকম মামলা হোক অপরাধীকে বাঁচানোর জন্য তার ওই টিম অফ লয়ার দাঁড়িয়ে যায়। যে ক্ষতিগ্রস্ত হলো তার পক্ষে না, কিন্তু ভাবুন অভয়া সারা পৃথিবী কাঁপিয়ে দেওয়া ঘটনা, আমাদের গা শিউড়ে ওঠে এখনো পর্যন্ত। ভাবুন কামদুনি, হাঁসখালি, ভাবুন এই যে স্ক্যামগুলো হয়েছে, সেটা চাল কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, যা কিছু হোক, কোন ক্ষেত্রে সুধী দর্শক দেখেছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই টিম অফ লয়ার তাদের হয়ে দাঁড়িয়ে চেষ্টা করছে, হ্যাঁ এই দেখো যতই হোক, আমার দলের লোক হোক অন্য দলের লোক হোক, যে দোষী হবে তাকে শাস্তি দাও, তদন্ত করো, আমরা সাহায্য করবো তদন্তে, যে হোক খুঁজে বার করো, শাস্তি দাও। দেখেছেন কোনোদিন? না 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 না, তা হয়নি। তা ওই টিম অফ লয়ার এই এদের আবার বাঁচানোর জন্যে রাস্তা খোঁজার চেষ্টা করছে যে আর কোন কোন রাস্তা আছে, আগাম জামিন কিভাবে নিয়ে রাখা যায়, আদৌ কি আর আগাম জামিন সম্ভব? দিল্লির কোর্টে সম্ভব, সুপ্রিম কোর্টে সম্ভব, সুপ্রিম কোর্টে কি আগাম জামিনের কোনো আবেদন জানানো যায়? যে অবস্থাতে বিভিন্ন কেসগুলো পেন্ডিং অবস্থাতে রয়েছে, এনআইএ আদালতে 52 জনের যে জামিন হলো না, জামিন খারিজ করে দিল, তার পরিণতি কি হবে, তার রেশ কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এই সমস্ত কিছু। আর ওই সবাই আপনারা যারা বলেন অনেকে, আমি সেটাকে ভাবি যে ওই মুড়ো ঘন্টা, আপনারা বলেন না মুড়ো মাথা, এই সমস্ত। তা আমি বলি শুনুন, মাছ তো একটা গোটা জিনিস, তার লেজা মুড়ো সব দিয়েই তো বিভিন্ন রকম রান্না বান্না হয়, তা শুধুমাত্র আপনারা মুড়োটাই বা কেন বলেন আমি জানি না। এখন ঘটনা হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত যখন কিছু নষ্ট হয়ে যায় তখন সে গোটাটা দিয়েই চিন্তা করা উচিত। কিন্তু ওই যে বলেছি সীমান্তবর্তী এলাকা, সেখান থেকে কারা কারা পালাবে, কাদের কাদের অ্যাক্সেস রুট তৈরি করে দেওয়া হবে, কারণ কেউ কেউ পালাতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে আরো বড় বড় তাদের কি অসুবিধা হতে পারে। কাজে ভোটের বাংলা, ভোটের গণনার আগেই কি কাউকে পালাতে দেখবে? আবার নাও হতে পারে, সেটা সবকিছুর দিকেই নজর রাখতে হবে আমাদের। এখন বলতে পারেন যে এরকম একটা কাল্পনিক এপিসোড আমি কেন করলাম? আদৌ কাল্পনিক না, পুরো বিষয়গুলো অত্যন্ত বাস্তব, প্রত্যেকটা মামলা অত্যন্ত বাস্তব, প্রত্যেকটা মামলা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেগুলো বাস্তব, মামলার হিয়ারিং গুলো পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আছে সেগুলোও বাস্তব, একটাও কিন্তু কাল্পনিক না। হ্যাঁ, এটা হতে পারে টাইমিং এর অ্যাজাম্পশন। এখন টাইমিং এর অ্যাজাম্পশন যদি হয়, কখন সেটা শুধু দর্শকবৃন্দ, যখন পায়ের তলায় নেই মাটি, আকাশ নেমে আসছে মাথার ওপর, তখনই তো মানুষ পালায়, তাই না? শুধু দর্শকবৃন্দ, আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আপনারা হাত খুলে লিখুন আপনাদের মতামত এবং শেয়ার করে দিন যাতে অনেক মানুষের মধ্যে আপনাদের এই মতামতগুলো ছড়িয়ে পড়তে পারে। এই প্রসঙ্গে বলি, আমাদের এখানে একটা জয়েন বোতাম আছে, যার জন্য আপনারা যদি কোনো বিজ্ঞাপন দিতে চান ওর ওপরে হাত দিলে তার ডিটেলটা পাবেন। আমাদের সঙ্গে যদি সোশ্যাল মিডিয়াতে যুক্ত হতে চান, আমাদের সাথে কথা বলতে চান, যেটা নিয়ে আপনারা অনেক ফোন করছেন, এই নিচের নাম্বারটাতে, বিজ্ঞাপনের নাম্বারটাতে দয়া করে ওই নাম্বারে যারা বিজ্ঞাপনের ব্যাপারে ইন্টারেস্টেড, ওই বিজ্ঞাপনটির বিষয়ে তারা ফোন করবেন। কারণ বিজ্ঞাপনদাতাকে তো এই শোগুলো নিয়ে প্রশ্ন করে কোনো লাভ নেই, তাকে বিব্রত করা হয়।
এইটুকু অনুরোধ রাখলাম। আর আমাদের সাথে যদি কোনো রকম যোগাযোগ করতে হয়, কথা বলতে হয়, তাহলে জয়েন বোতামে ক্লিক করুন, সেখানে আমাদের ডিটেল আপনারা পেয়ে যাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে, খুব ইন্টারেস্টিং এপিসোড, মিস করবেন না। আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।